অরেঞ্জ টিভির অরেঞ্জ স্টুডিওতে আমরা চলে এসেছি। এখানে আমরা বললাম কেননা আমি একা নই, আমার সঙ্গে আরও দুজন রয়েছে, সুপরিচিত মুখশ্রী। এদিকে সৌরভ আর আমার পেছনে শুভদীপ। আমাদের তিনজনের জীবনেই রাদার বুদ্ধিতে ভিটামিন সির খুব অভাব, যে কারণে আমরা মনে করি অরেঞ্জের মধ্যে প্রচুর ভিটামিন সি পাওয়া যায়। আমরা ভিটামিন সি নেওয়ার জন্য আজকে অরেঞ্জ স্টুডিওতে চলে এসেছি। মূলত তিনজনের মধ্যেই সাংঘাতিক রকমের নাটুকেপনা রয়েছে। আমরা সেটাকে এবার একটি প্রফেশনাল মঞ্চে কাজে লাগানোর চেষ্টা করছি। এটা বেসিক্যালি ওর ব্রেন চাইল্ড, আমরা দুজনে ওর হুকুম তামিল করছি আর কি। তামিল ভাষায় নাটক নয়, এটা বাংলা ভাষাতেই। এবার সেই বাংলা ভাষাতে একটি নাটক যার নাম বুদ্ধিজীবী ইদানিং হেভি সাড়া ফেলে দিয়েছে। হ্যাঁ, যাদের মধ্যে সাড়া ফেলেনি তারা চুপ করে গেছেন। হ্যাঁ, আর যারা মোটামুটি আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন এর আগের 3টে অভিনয় দেখতে, তারা ভীষণ খুশি হয়েছেন। এটা আমরা এমনিতেও জোর করে বলতাম খুশি হয়েছেন, যদি খুশি নাও হতেন তাও আমরা বলতাম যে খুশি হয়েছেন। কী করে নাটকের কথা ভাবলি একটু আমাদের অরেঞ্জ স্টুডিওর অরেঞ্জ টিভির দর্শকদের বল। আমাদের নাটকে পোনাটা তো ছিল, এবার ওই তারপরে ওই একটা অনেক দিন ধরেই লেখা আর কি, যে কিছু একটা করা হবে, যে নাটক করব এমন কিছু যেটা লোকের মাথায় মনে আঘাত পাবে আর কি, একটা এরকম কিছু। এবার সেইটা আমি, শুভদীপ, অনুরাগ, বাকিরা সবাই মিলে একটা প্ল্যান করা হলো, একটা লেখা তৈরি করা হলো। তারপরে এইখানে নাটকে যে চরিত্রগুলো আছে সেইটা করতে গিয়ে একটা খুব ইম্পর্টেন্ট চরিত্র, সেইটা কে করবে, চলো মির্দার কাছে। স্বাভাবিকভাবেই মানে মির্দা আমাদের মানে অনেক বেশি কাছের একজন মানুষ, মানে সেই জন্য আর কি, মানে মির্দার কাছে অ্যাপ্রোচ করা যে এটা তুমি করো। তবে নাটকের শুরুটা ভাবনা চিন্তা শুভদীপ আর আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এই ইচ্ছে মতো একটা কিছু ফর্ম করব। এই ইচ্ছে মতো কিছু একটা ফর্ম করতে করতে ইচ্ছে মতোই নামটা এসে গেল, যে আমাদের দলের নাম হবে ইচ্ছে মতো, আর প্রথম নাটক বুদ্ধিজীবী। আর বুদ্ধিজীবী সম্বন্ধে এটুকু বলতে পারি যে আপনারা যেটা রোজ খবরের কাগজে পড়ছেন, খবরের চ্যানেলে দেখছেন, যেগুলো হয়তো ভাবছেন বলবেন কিন্তু বলতে পারছেন না, সেগুলো আমরা দায়িত্ব নিয়ে বলার চেষ্টা করছি। তবে হ্যাঁ, যারা যারা মনে হচ্ছে যে তোদের আবার বলার কি দরকার ছিল, তাদের বলি এবারের মতো যাদের বলবো বলে রেখেছি, তাদের তো কথা দিয়ে রেখেছি, এবার একটু বলে নিই না। একটা জিনিস একটু অ্যাড করতে চাই। এই নাটকের পরিকল্পনা যখন সৌরভের হলো, বাকি যারা যারা যুক্ত রয়েছে, অনুরাগ রয়েছে, শুভদীপ রয়েছে, আমরা শুরু থেকে যে বিষয়টা একটু মাথায় রেখেছিলাম যে এমন কিছু প্রেজেন্ট করব না যেটার সঙ্গে কানেক্ট করতে পারবে না আজকের মানুষজন। আজকের লোকজন এন্টারটেনমেন্টের নানান ফর্মস দেখছে। আজকে ডিজিটাল প্ল্যাটফর্মে এন্টারটেনমেন্ট এতটাই অ্যাডভান্সড যে একটা মানুষের মুঠো ফোন বা মোবাইল ফোনের মধ্যেই সে মোটামুটি গোটা পৃথিবী পেয়ে যাচ্ছে। সুতরাং এন্টারটেনমেন্টের এমন কোনো আর্ট ফর্ম বাকি নেই আর তার চষে বেড়ানো, যেটা হাজির আছে অথচ তার কাছে নেই অ্যাভেলেবেল। আমরা এমন একটা প্রয়াস করার চেষ্টা করেছিলাম যেটা মানুষের সঙ্গে ভীষণভাবে কানেক্ট করবে, কন্টেম্পোরারি হবে, খুব পুরনো কোনো কিছু নয়, এবং আমাদের বয়সের থেকে বেড়ে কোনো কিছু করার চেষ্টা নয়। হ্যাঁ, আমি অভিনয় করছি বটে এখানে সৌরভের পিতার চরিত্রে, এবং সেটা বেশ কঠিন একটা ব্যাপার, কেননা আমার ছেলে মাইটি ট্যালেন্টেড। হ্যাঁ, ওর নাম টুবলু এই নাটকে। টুবলুর বাবার কোনো নাম নেই। হ্যাঁ, এ নয় যে ওর বাবার নাম জানে না, সেরকম নয়, ওই কেসটা ওরকম নয়। এখানে টুবলুর বাবার কোনো নাম নেই, টুবলুর বাবাই। হ্যাঁ, আমি বাবার চরিত্রে অভিনয় করছি, আমার নাম বাবা, তো টুবলুর বাবা। তো এক্ষেত্রে টুবলুর বাবার চরিত্রে আমি, ওর মামার চরিত্রে, এটা কোন ধরনের মামা সেটা নাটক পাড়াতুতো। হ্যাঁ, তো পাড়াতুতো মামার চরিত্রে শুভদীপ অভিনয় করছে, কেষ্ট মামা। হ্যাঁ, তো নামটা হ্যাঁ জটিল। এবং নাটকের মধ্যে এমন অনেক পাঁচবিশালী বিষয়াশয় রয়েছে যেগুলো দেখে ওই একটা লোক হয়তো পাশে বসে নাটকটা দেখছে, তার চেনা পরিচিতর সঙ্গে, সে বলছে এইভাবে মিলিয়েছে। এই বিষয়টা বারে বারে ফিরে ফিরে আসবে আর কি। মানে সে নাটক দেখবে, চরিত্র, স্থান, কাল সমস্ত কিছুই তার সুপরিচিত, এবং যে সিচুয়েশনগুলো দেখানো হচ্ছে তার সঙ্গে সে ইনস্ট্যান্টলি রিলেট করতে পারবে। যে কারণে আমাদের লাস্ট 3টে শো হাউসফুল, বলবো লাস্ট 3টে শো মোটামুটি হাউসফুল গেছে আর কি। হ্যাঁ, ওই সাইডের সিটগুলো ভরেনি, সেগুলো আমরাই ধরে রেখেছিলাম যে যদি কেউ আসে পরে আর কি। বাট বুদ্ধিজীবী এই শব্দটা আমি সৌরভকে এখানে জিজ্ঞেস করতে চাই যে এই শব্দটা তো শুধু চমকের জন্য ব্যবহার করা হচ্ছে না, এর পেছনে একটা কারণ রয়েছে। সুতরাং ওই যে কোনো একটা জায়গায় গেলে যেভাবে লোকজন জানতে চায়, আর আমরা যদি সেলসম্যান হই আর আমাদের প্রোডাক্ট বেচার চেষ্টা করি অরেঞ্জ টিভির এই অরেঞ্জ স্টুডিওতে, তাহলে লোকজনকে বলতে হবে
কেন বুদ্ধিজীবীর নাম বুদ্ধিজীবী, এই কনসেপ্টটা কেন? এটা খুব ছোট করে বলতে গেলে প্রথম কারণটা হচ্ছে সেইটা এসে দেখতে হবে। আর দ্বিতীয় কারণটা ছোট করে বলি, সেটা হচ্ছে এই যে যারা ছোটরা, মানে আমাদের থেকেও আরও ছোটরা আর কি, তারা কিছু বলতে গেলেই তাদের বাড়ির লোকেরা বলে যে না তুমি ছোট, তুমি বুঝবে না। তারা কিছু আবদার করলে তাদের বাবা মায়েদের আগে নাটা আসে, কি আবদার করছে বা কি বায়না করছে সেটা না দেখে, যে না তোমরা পারবে না, না ওটা ধরো না, ওটা বড়দের, না ওইটা করো না, ওটা করলে তোমার লেগে যাবে, না ওইটা দেখো না, ওটা তোমার বয়সে দেখার নয়, না এটা তুমি ছোট, বুঝবে না, তুমি কেন কাঁদছো, মাও যদি জিজ্ঞেস করে তুই এগুলো বুঝবি না, যা তো। সবটাই অ্যাভয়েড করা, এড়িয়ে যাওয়া বাচ্চাদেরকে, এইটা বাচ্চাদের একটা এফেক্ট ফেলে। এইখানে যে টুবলু চরিত্রটা, তার মানসিক বয়স হয়তো 7 বছর, কিন্তু তার বয়স কিন্তু 24 বছরের একটি ছেলে। তাকে তার বাবা মা কিছু, মানে সে তার বাবা মাকে কিছু জিজ্ঞেস করলেই বলে না তুমি ছোট, তুমি বুঝবে না। এই এড়িয়ে যাওয়াটা আজকের দিনে আমার মনে হয়েছিল, এই যে বুদ্ধিজীবীরা আজকে কোনো একটা কারণে যে এত মিছিল, এত মিটিং, এত কিছু করছে, আখেরে লাভ কি কিছু হচ্ছে? কিচ্ছু হচ্ছে না, সবাই এড়িয়ে যাচ্ছে। এইখানে একটা বাচ্চার মন থেকে, যেহেতু বাচ্চাটা 24 বছরের কিন্তু মানসিক বয়স তার 7, সে নিজেকে সেই মানুষগুলোর সঙ্গে তুলনা করতেই পারে যে তাদের কথাও কেউ কিছু শোনে না, আমাদের কথাও কেউ শোনে না, এড়িয়ে যায়। তাহলে কি আমরাও বুদ্ধিজীবী? এইটা আমাদের কি লাইন নাটকের। যখন প্রথম সৌরভ এই বিষয়টা আমাকে পড়ে শোনালো, মানে আমি প্রথমে বলেছিলাম যে স্ক্রিপ্টটা একবার পড়ে শোনাস, বিকজ তাহলে আমি বুঝতে পারবো বিষয়টা কি। একটা হালকা সিনপসিস দেওয়া ছিল, কিন্তু তারপর যখন পুরোটা পড়ে শোনালো, মনে আছে ওই প্রথম যে 4টে শব্দ আমার মাথায় ঘুরপাক খেয়েছিল সেই সময় হচ্ছে আমরা সবাই কেস খাবো। মানে এটা নিশ্চিত তখন আমার কাছে ছিল যে এটা করব, এই সাবজেক্টটা করব এখন এই সময়। তো অনেকটা মানে রাত্রির বেলা হঠাৎ বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া, তারপর রিয়েলাইজ করা এখন তো গাড়ি ঘোড়া পাবো না, ওরকম একটা, মানে আমি যখন হ্যাঁ বললাম তারপর রিয়েলাইজ করলাম আমি তো হ্যাঁ বলে দিয়েছি। হ্যাঁ বলার পেছনে কারণটা কিন্তু আরও বেশি স্ট্রং, সৌরভের প্রতি আমার স্নেহটা। এই যে ও বললো যে আমাদের পরবর্তী অভিনয় 11ই জুলাই 3:30, যারা এই মুহূর্তে আমাদের দেখছেন 3:30, আমার তখন তো সল্ট লেকে, ওহো ওখান থেকে তো আসতে অনেকটা টাইম লেগে যাবে, সন্ধেবেলা কোনো শো নেই। এই যে সন্ধেবেলা হল পাওয়া যাচ্ছে না, এটার পেছনেও আর একটা নাটুকে কারণ রয়েছে। এইগুলো যারা রেগুলারলি এই বিষয়ের সঙ্গে জড়িত, তাদের আর চোখে আঙুল দিয়ে দেখানোর প্রয়োজন নেই, তারা মোটামুটি যথেষ্ট বুদ্ধি রাখেন এবং জীবিত তাদের বুদ্ধি, তারা বুঝে যাবেন যে কেন আমি বললাম যে সন্ধেবেলা ডেট বা স্লট পেতে অসুবিধে। এটা দীর্ঘদিন ধরে যারা এখানে নাটক করছেন এবং বিভিন্ন মেরু থেকে যুক্ত হয়ে করছেন, তারা খুব ভালোভাবে বুঝবেন আমরা কি বলার চেষ্টা করছি। আর রং বলতে আমার মনে হয় রং ব্যাপারটা খুব আপেক্ষিক। আপনার ব্যবহারই আপনার রঙের পরিচয়। কোনো একটা ডিপ কালারের জামা কিনলেন, এবার সেটা কীভাবে ব্যবহার করছেন তার উপর রঙটা ডিপেন্ড করছে। যদি খুব রাফ ইউজ করেন, অনেকবার কাছেন, দেখবেন রঙটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আর জানেন তো আমরা না সবার কথা খুব ভাবি, তা সবার ব্যবহার তো সমান হয় না, তাই সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি সবার পছন্দ মতো রঙটা রাখতে, দিয়ে ব্যাপারটা একটু ঘেঁটে আপাতত রঙটা ফ্যাকাশে, হ্যাঁ কোনোভাবে ক্লিয়ারলি কিছু আইডেন্টিফাই করা যাচ্ছে না, এটা জনতার রঙ। আর এই নাটকে আমার চরিত্রটা হচ্ছে কেষ্ট মামা, হ্যাঁ মানে যেটা ভাবছেন ওই রকমই, ঠিক ওইটাই নয়। এই লোকটা মুখে লাগাম নেই, যা আসে বলে। এবার কী বলে 11 তারিখ আসুন না, দেখেই যান কী বলছিস কেষ্ট মামা। তো আমার একটা মিটদাকে একটা ছোট্ট প্রশ্ন এই মুহূর্তে মনে হচ্ছে যে আমরা 9ই জুলাই 2014-তে এসে, এটা তো আমাদের কাছে স্পষ্ট যে শিল্পী মহল আজকে বিভাজিত। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বুদ্ধিজীবী কি কোনোভাবে কোনো প্রভাব ফেলতে পারে শিল্পী মহলের ক্ষেত্রে? আমি জানি না, মানে আমরা হয়তো একটা মেসেজ রাখার চেষ্টা করছি, কিন্তু সেই মেসেজটা মূলত মানুষের ওই আমি আইডেন্টিফাই করতে পারছি কারেন্টলি কী সিচুয়েশন, কী প্রবলেম, সেটা নিয়ে আমরাও সেই প্রবলেমটাকে ক্রিয়েটিভলি, আমাদের একটা স্ক্রিপ্ট, আমাদের কিছু স্থান কাল পাত্র রয়েছে, তাদের মাধ্যমে আমরা বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছি। এর আদৌ কোনো সলিউশন হবে কি না, লোকজনের এই মেরুকরণটা বন্ধ হবে কি না, এই বিষয়গুলো কোনোটাই আমরা এক্সপেক্ট করছি না, কেননা আমাদের মুখে বলে কোনো লাভ নেই, যেটা যেদিকে যাওয়ার সেদিকে যেতেই হবে। আজকের দিনে অনেকে দাঁড়িয়ে বলছেন যে আর্টস বা ক্রিয়েটিভ আর্টসের এইভাবে রাজনৈতিক দিক থেকে জড়িয়ে পড়াটা হয়তো উচিত হচ্ছে না।
এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা রাজনীতির মঞ্চে প্রবেশই করতে চাইছেন না, প্রধানত একটা কারণে যে আমার ফ্যান বেস যেটা সেটা ডিভাইডেড হয়ে যাবে। মানে আমি আগে দুটো পার্টির লোকের কাছেই খুব বিখ্যাত ছিলাম, এবার যদি আমি কোনো একটা পার্টি জয়েন করি বা তাদেরকে সমর্থন করি বা নৈতিকভাবে তাদের সঙ্গে থাকি, তাহলে উল্টো দিকে যারা রয়েছেন তারা একটু মনক্ষুণ্ণ হবেন, তারা কাজ হয়তো দেখবেন না, পছন্দ করা না করা সেটা আলাদা ব্যাপার। তো এই সমস্ত বিষয় আসার মধ্যে না খুব জটিল এখন আমাদের সিনারিওটা এরকম যে পলিটিক্যালি ভীষণ রকমের অ্যাক্টিভ অনেকে রয়েছেন যারা এই আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত। এমন নয় যে এটা নতুন হচ্ছে, এর আগেও অনেকে রয়েছেন। আমরা গণনাট্য আন্দোলন দেখেছি, আরও অনেক কিছু দেখেছি যার সঙ্গে রাজনীতির একটা পুঙ্খানুপুঙ্খ সম্পর্ক ছিল। যেটা এই মুহূর্তে ঘেন্না লাগে এবং সেটা স্বীকার করতে কোনো বাধা নেই, সেটা হচ্ছে যে যদি কোনো একটা রাজনৈতিক দলের ছত্র ছায়ায় কেউ না থাকে, তাহলে যে তাকে প্রায় জানোয়ারের মতন ট্রিট করা হয় বা মানুষ হিসেবে গণ্যই করা হয় না, এই বিষয়টা না আগে এতটা ছিল না। এখন এতটাই আছে যে আগে যেটুকু ছিল সেটুকু মনেই হচ্ছে না যে আগে ছিল, মনে হচ্ছে যেন এটা সম্প্রতি শুরু হয়েছে। এইটা বোধহয় একটা প্রতিবাদের দাবি রাখে। অনেকে নানানভাবে প্রতিবাদ করে থাকেন। আমরা একটা তুচ্ছ একটা নাটক সৃষ্টি করেছি, সেই নাটকের মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদের কথা সমাজ ব্যবস্থায় কোথায় কোথায় গলদ রয়েছে সেইগুলো ধরিয়ে দেওয়ার মতন আমরা কেউই বিরাট কেউ কেটে নই। আমরা শুধু জানাচ্ছি আমাদের কোথায় অসুবিধা হচ্ছে, আমরা কোথায় প্রবলেমটা দেখছি সেইটুকু জানাচ্ছি আর কি। আমি একটু বলি, মানে মির্দার এটা ফার্স্ট থিয়েটার। এইবার প্রথম দিন 10ই মে আমরা একটা এক্সপেকটেশন নিয়ে মঞ্চে নেমেছিলাম, তারপরে একটা পাবলিক ফিডব্যাক, নাটক চলতে চলতে ওই মোমেন্টটা, ওই যে মানে মির্দা এতদিন আমি মানে আমার শুভদীপের তো আইডল, মানে আমরা তো ওই দাঁড়িয়ে লোককে হাসানো যায়, কথা বলে যে লোককে হাসানো যায় এটা জানতাম না। এইসব বাদ দিয়ে আমি যতটা মির্দাকে চিনি, মির্দা কোনো দিন ওই কোনো কিছু লেখা নিয়ে স্টেজে উঠতে আমরা কোনো দিন দেখিনি। এই প্রথমবার একটা স্ক্রিপ্ট নিয়ে মির্দা স্টেজে উঠেছে। মানে নাটকটা তো অল অ্যাবাউট স্ক্রিপ্ট, মানে মুখস্থ করে রিহার্সাল করে এই প্রথমবার লোকটা স্টেজ করেছে। সেই জায়গা থেকে যে ওই যে ইনস্ট্যান্ট পাবলিক ফিডব্যাক, ওই যে হাততালি, ওই যে উচ্ছ্বাসটা আমরা স্টেজে দাঁড়িয়ে বুঝতে পারছি, ওইটা মির্দার কেমন লেগেছিল স্ক্রিপ্ট পড়ে, না পড়ে তো মানে মানে মিনিটে 20 বার করে পায় মির্দা সেটা নয়, কিন্তু এই থিয়েটারের প্ল্যাটফর্ম থেকে কেমন লেগেছে এটা একটু মির্দার থেকে জানতে ইচ্ছা করছে। ইনফ্যাক্ট সৌরভ ধরিয়ে দিল বলে, আদারওয়াইজ আমিও ভাবছিলাম বলবো যে এটা আমার জন্য প্রথমত ভীষণ কঠিন কাজ, যে কোনো কিছু মুখস্থ করা এবং সেটাকে ঠিক সেইভাবে নাটকের মঞ্চে, প্রথম কথা নাটকের মঞ্চ আমার কাছে কমপ্লিটলি আলাদা একটা মঞ্চ। আমি নাটক খুব বেশি যে দেখি তাও নয়, কাজের সুবাদে ব্যস্ততার সুবাদে আমার অনেক কিছু দেখা হয় না। সৌরভ শুভদীপরা কিন্তু অনেক বেশি ওয়াকিবহাল যে আমাদের নাটকের মহলে এই মুহূর্তে কী কী চলছে, কী কী প্রোডাকশন আছে সেগুলো সম্বন্ধে ওরা রেগুলারলি দেখে, আমার অতটা দেখা হয় না। তো আমি প্রথমত সৌরভের জন্যই আমি নাটকটা করতে রাজি হয়েছিলাম, চরিত্রটা ভালো লেগেছিল সেটাও দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ, নিজেকে একজন ক্রিয়েটিভ পার্সোনালিটি আমি মনে মনে ভাবি, নিজের প্রতি তো একটা বেসিক, তো হাসছিস কেন, একটা সেলফ রেসপেক্ট তো আছে, কিন্তু সেটা আলটিমেটলি কতটা মানে একটা এরকম একটা জায়গায় যেখানে আমাকে কিছু মুখস্থ করতে হচ্ছে এবং মনে রাখতে হচ্ছে, কেননা ওটার আগে এবং পরে আমার সঙ্গে যারা অভিনয় করছে তাদের রিয়াকশন, তাদের ডায়লগ, তাদের অভিনয়ও জড়িত। সুতরাং সেই বিষয়টা কতটা আমি করতে পারবো, সেই চ্যালেঞ্জ কতটা নিতে পারবো এবং কতটা সফল হব, এটা একটা ব্যাক অফ দ্য হেড টেনশন ছিল। মঞ্চে যখন দেখলাম লোকজন রিয়্যাক্ট করছে, বিশেষত ওর সংলাপে, বিশেষত টুবলুর চরিত্রে এত শেডস রয়েছে যে এই শেডগুলো যখন প্রত্যেকে ধরতে পারছে, ও যে লাইনগুলো যে উচ্ছ্বাস নিয়ে বা যে ইচ্ছেটা নিয়েও লিখেছিল এবং যেটা ভেবেছিল লেখার সময় যে এই লাইনে যদি এই জায়গায় হাততালি পড়ে তাহলে বুঝবো আমার এই লাইনটা লেখা সার্থক, ঠিক সেই জায়গায় যখন পড়ছে আমি তখন মুগ্ধের মতন উইংসে দাঁড়িয়ে দেখছি আর ভাবছি থ্যাঙ্ক গড আমি হ্যাঁ বলেছিলাম, নাহলে এইটা উইংসে দাঁড়িয়ে সৌরভ, শুভদীপ, বাকি যারা রয়েছেন তাদের কথার পিঠে এরকম রিয়াকশন দেখতে পেতাম না। এবার একটু গোড়ার কথা বলি। আমাদের যেদিন রিহার্সাল শুরু হয়, মানে ভিত পুজো যেটা,
হ্যাঁ, সেখান থেকে তো আমরা মির্দাকে পেয়েছি, আজকে সামনে রয়েছে বলে বলছি না। মির্দা তো বেসিক্যালি আমার, সৌরভ বা আমাদের দলের বাকি যারা সবাই আছেন তারা আমরা মির্দা খুব বড় ফ্যান। হ্যাঁ, না না, মানে বেসিক্যালি মির্দা কিন্তু আমাদেরকে সত্যি ভগবানের মতো, আর আমরা খুব লাকি যে ভগবান ডাকলে সাড়া দেন আর কি। আর একটা জিনিস আমাদের সত্যি খুব ভালো লেগেছে যে আমাদের যখন রিহার্সাল টাইম হয়তো 4টে, মির্দা কিন্তু 3:50 ম্যাক্সিমাম দেরি হয়েছে। আর আমাদের তো বুঝতেই পারছেন ফেসবুক হোয়াটসঅ্যাপ সামলে 4:10-15 হয়ে গেছে, কিন্তু মির্দা কোনো দিন 4টে ক্রস করেনি। তার জন্য দলের পক্ষ থেকে আমরা কিন্তু মির্দার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। এইটুকু ডিসিপ্লিন তো রাখতেই হয়। মাঝে মধ্যে 4:05 হয়েছে, ওরও থ্যাংক ইউ, তুই চেপে গেলি বলে, একটা প্রেস্টিজ বলে তার ব্যাপার রয়েছে আর কি। হ্যাঁ, আবার নাট্যমহল। কিন্তু আবার এর ফ্লিপ সাইডও রয়েছে। আমি এতক্ষণ তো আমরা সবাই আমাদের নাটক নিয়ে খুব সিরিয়াস কথা বললাম, যেমন আমাদেরকে অনেকে এসে বলেছেন নাট্যমোদী দর্শকদের তরফ থেকে আপনাদের অভিনন্দন জানানো। আমরা কিন্তু এখনও অতটা নিজেদের সিরিয়াসলি নিয়ে নিই, আমরা খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে কাজ করছি। লোকজনের আশ্চর্য লাগছে কেন আমি সেটাও বলে দিই। আমার ব্যক্তিগতভাবে চেনা পরিচিতদের মধ্যে যারা দেখতে এসছেন, তারা যখন নাটকের পোস্টারে সৌরভ পালোধি আর মীরের ছবি দেখেছেন, এমনকি আমাদের প্রচারের জন্য যে ছবিটা ব্যবহৃত হয়েছে সেটা দেখেও ভেবেছেন এরকম গম্ভীর হয়ে আছে ঠিকই, কিন্তু ভেতরে যাব যখন হো হো করে হাসি পাবে, মানে এটা নিশ্চয়ই মিরাক্কেল স্টাইলের কোনো একটা হাসির নাটক। লোকজন বুদ্ধিজীবী এই নামটার পেছনে যে স্যাটায়ার, সেটা অনেক পরে বুঝতে পেরেছেন। এমনকি আমরা নাটকের মধ্যে কিন্তু জোর জবরদস্তি সিরিয়াস হওয়ার চেষ্টা করিনি। বেশ কিছু জায়গা এমন রয়েছে যেখানে দম ফাটা হাসি না পেলেও আপনার ওই মুচকি হাসবেন আপনি, আর ভাববেন সত্যি এটা বললো, হ্যাঁ সাহস আছে বটে। এই বিষয়গুলো অনেকটা বেরিয়ে আসে। স্যাটায়ার জিনিসটা যেরকম ঠিক সেইভাবেই এটা করা। কারুর গায়ে লাগে, কারুর গায়ে লাগে না, যাতে চামড়া মোটা, ভেদ করতে অনেক টাইম লাগবে। আমরা আরও কয়েকটা শো লাগবে আর কি আমাদের। এসে দেখুন, সপরিবারে দেখার মতন। একটা বাচ্চা নিয়ে আসবেন কি না সেটা আপনার উপর ডিপেন্ড করছে, কিন্তু সিরিয়াস সাবজেক্টও আবার সেটাকে বলা হয়েছে, ডিল করা হয়েছে কমপ্লিটলি আমাদের নিজস্ব একটা ভঙ্গিতে। আগামী 11ই জুলাই এক্সপেক্ট করব আপনারা আসবেন। শুক্রবার 11ই জুলাই দুপুর 3:30 একাডেমি অফ ফাইন আর্টসে আমাদের অভিনয় রয়েছে। ইচ্ছে মতো প্রথম প্রয়াস এবং 4 নম্বর অভিনয়। সৌরভ পালোধি নির্দেশিত, সৌরভ পালোধি অভিনীত একটি নাটক যার নাম বুদ্ধিজীবী। অরেঞ্জ টিভির দর্শকদের জন্য বিশেষ আবেদন রইল, অনুরোধ রইল, আপনারা আসবেন, নাটকটি দেখবেন, এবং হোপফুলি যদি নাটকটা ভালো লাগে অরেঞ্জ টিভির এই অরেঞ্জ স্টুডিওতে আমরা আবার আসবো। হয়তো কিছু দর্শকদের সঙ্গে নিয়ে আসবো সেই স্টুডিওতে, আমরা সবাই মিলে বুদ্ধিজীবী নিয়ে আলোচনা করবো। কিন্তু অরেঞ্জ টিভিকে আমাদের দলের ক্যাপ্টেন সৌরভ পালোধি এবং বাকি সবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।